নমস্কার। আজকের আলোচনার কেন্দ্রে থাকছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের আজকের তমলুক শহর, মানে যা প্রাচীন ভারতে এক অত্যন্ত জমজমাট বন্দর ছিল তাম্রলিপ্ত। হ্যাঁ, তাম্রলিপ্ত নামটা শুনলেই কেমন ইতিহাস ইতিহাস গন্ধ আসে, তাই না? ঠিক তাই। আমাদের হাতে কিছু সূত্র আছে, যেমন ধরুন কিছু পুরনো ভ্রমণ কাহিনী, কিছু প্রত্নতাত্ত্বিক রিপোর্ট। এগুলো থেকে বোঝা যায় যে এই অঞ্চলটা একসময় কি দারুণ সমৃদ্ধ ছিল। কিন্তু এর সঙ্গেই জড়িয়ে আছে একটা গভীর রহস্য। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে ধরুন প্রায় 1000 বছর এই তাম্রলিপ্ত ছিল বাণিজ্য আর সংস্কৃতির একটা বড় কেন্দ্র। আর বিশেষ করে বৌদ্ধ ধর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। অনেক বৌদ্ধ বিহার থাকার কথা আমরা পাই। একদম। কিন্তু এখানেই তো আসল ব্যাপারটা, মানে রহস্যটা। ঠিক, এই সূত্রগুলোই আমাদের একটা অদ্ভুত জায়গায় এনে দাঁড়ায়। একদিকে ফাহিয়েন বা ধরুন হিউয়েনসাং, এদের মতো বিখ্যাত পরিব্রাজকদের লেখায় আমরা পাচ্ছি প্রচুর বৌদ্ধ বিহার, অনেক ভিক্ষু, একটা বেশ জীবন্ত ছবি। হ্যাঁ, মনে হয় যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে যখন প্রত্নতত্ত্বের দিকে তাকাই, মানে খনন কার্যের ফলে যা উঠে এসেছে, সেখানে কিন্তু ওই বিশাল সংখ্যার তুলনায় প্রাপ্তি খুবই কম। খুব সামান্যই চিহ্ন মিলেছে বলছেন? হ্যাঁ, বলতে গেলে তাই। কেন এই ফারাক, এই হারিয়ে যাওয়া বিহারগুলোর রহস্য নিয়েই আজ আমরা একটু গভীরে যাব, মানে সূত্রগুলো একটু ঘেঁটে দেখব। তাহলে আসুন শুরু করি এই ঐতিহাসিক বিবরণ আর প্রত্নতাত্ত্বিক প্রমাণের অসামঞ্জস্য দিয়ে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অবশ্যই। এই যে ফাহিয়েন, যিনি 5ম শতকে এসেছিলেন এখানে, তিনি তার লেখায় বলছেন যে তাম্রলিপ্তে নাকি 24টা বৌদ্ধবিহার ছিল। 24টা? আর প্রায় 1000 ভিক্ষু থাকতেন? ভাবা যায়? বিশাল ব্যাপার। এর প্রায় 200 বছর পর, মানে 7ম শতকে যখন হিউয়েনসাং এলেন, তিনি দেখলেন 10টা বিহার। সংখ্যাটা কমেছে, কিন্তু 10টাও তো কম নয়। একদমই না। এই বর্ণনাগুলো তো একটা বিরাট, মানে একটা বেশ সমৃদ্ধ বৌদ্ধ কেন্দ্রের ছবি তুলে ধরে, তাই না? যেমন ধরুন কাছাকাছি মোগলমারিতে যে দুটো বেশ বড় বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। হ্যাঁ, মোগলমারির কথা তো শুনেছি। সেগুলো সময়কাল মোটামুটি 6ষ্ঠ থেকে 12 শতকের মধ্যে ধরা হয়, কিন্তু আজ পর্যন্ত সেগুলোর আসল নাম কি ছিল বা কারা তৈরি করেছিল, মানে কোনো নাম লেখা সিলমোহর কিন্তু পাওয়া যায়নি। ও আচ্ছা, তাহলে নামগুলো জানা যায়নি? না। আর ফ্রেডরিক অ্যাশারের মতো গবেষকরাও বলছেন তাম্রলিপ্ত এলাকা থেকে পাওয়া বৌদ্ধ মূর্তি বা ভাস্কর্যের সংখ্যাও কিন্তু আশ্চর্য রকম কম। এতগুলো বিহার থাকলে তো আরো বেশি পাওয়ার কথা ছিল। সেটাই তো বিবরণের সঙ্গে মেলে না। আর হিউয়েনসাং যে একটা বিশাল অশোক স্তম্ভের কথা লিখেছিলেন, হ্যাঁ মনে আছে, সেটারও কোনো চিহ্ন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই যে বৈপরীত্য, মানে বর্ণনার সঙ্গে বাস্তবের ফারাক, এটাই তো মূল রহস্য। এত লেখালেখি অথচ মাটিতে তার ছাপ এত কম কেন? তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, এই বিহারগুলো সব গেল কোথায়? মানে হাওয়াতেই তো মিলিয়ে যেতে পারে না? না, তা তো পারে না। একটা কারণ তো প্রায় শোনা যায়, ওই ভৌগোলিক পরিবর্তন, মানে রূপনারায়ণ নদীর গতিপথ বদলানো। হ্যাঁ, এটা একটা খুব সম্ভাব্য কারণ। আর তার ফলে বন্দর এলাকা আর আশেপাশের জায়গায় প্রচুর পলি জমা। এটা তো হতেই পারে যে অনেক স্থাপত্য হয়তো নদীর নিচে বা ওই গভীর পলির তলায় চাপা পড়ে গেছে। অবশ্যই ভৌগোলিক কারণটা খুব গুরুত্বপূর্ণ। নদীর পলি যে কত ইতিহাস ঢেকে ফেলতে পারে তার তো অনেক উদাহরণ আছে। তবে এর সাথে আরো কিছু জিনিস ভাবা দরকার, যেমন ধরুন সময়ের সাথে সাথে বৌদ্ধ ধর্মের প্রভাব কমে আসাটা। আচ্ছা, বাংলায় ধীরে ধীরে হিন্দু ধর্মের আবার উত্থান ঘটছে। কিছু বৌদ্ধ কেন্দ্র হয়তো তাদের চরিত্র বদলে ফেলেছে। চরিত্র বদলে ফেলেছে মানে? যেমন ধরুন তমলুকের বর্গভীমা মন্দির, এখন তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান, 51 পীঠের একটা। হ্যাঁ জানি। অনেক গবেষক মনে করেন ওই একই জায়গায় হয়তো আগে বৌদ্ধ দেবী তারা পূজিত হতেন, পরে তিনি হয়তো হিন্দু দেবী কালীর রূপে পূজিত হতে শুরু করেন। স্থান মাহাত্ম্যটা রয়ে গেল, কিন্তু রূপটা বদলে গেল আর কি। ইন্টারেস্টিং। কিন্তু এগুলো তো সবই অনুমান, তাই না? মানে তাম্রলিপ্তের ওই নির্দিষ্ট বিহারগুলোর ক্ষেত্রে কি হয়েছিল তার কি কোনো সরাসরি প্রমাণ আছে? হ্যাঁ, সেটাই সমস্যা। কোনো প্রত্যক্ষ ঐতিহাসিক নথি বা পোক্ত প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই, যেটা বলবে যে হ্যাঁ এই কারণে ওই বিহারগুলো ধ্বংস হয়েছে বা হারিয়ে গেছে। তাই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।
ফাহিয়েন যে ২৪টা বিহারের কথা লিখেছিলেন সেগুলো ঠিক কোথায় ছিল, তাদের আসল নাম কি ছিল, মোগলমারির ওই বিহার দুটোই বা কাদের তৈরি, তাদের পূর্ণাঙ্গ পরিচয় কি, এগুলো আজও অমীমাংসিত। আর এই না জানার পেছনে একটা বেশ দুঃখের ঘটনাও জড়িয়ে আছে, তাই না? মোগলমারির খনন কার্যের যিনি প্রধান ছিলেন, প্রত্নতত্ত্ববিদ অশোক দত্ত। হ্যাঁ, অশোকবাবু, উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছিলেন, যেমন ধরুন কিছু লিপি বা সিলমোহর, যেগুলো হয়তো বিহারগুলোর নাম বা পরিচয় জানাতে পারত। ঠিক তাই, হয়তো কোনো রাজার আমলে তৈরি বা বিহারের নাম কি, এইসব তথ্য ওগুলো থেকে পাওয়া যেত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ওই লিপিগুলোর সম্পূর্ণ পাঠোদ্ধার হওয়ার আগেই তিনি মারা যান। আহারে, এটা তো গবেষণার জন্য একটা বড় ধাক্কা। খুবই বড় ক্ষতি। ওনার ছাত্র রজত সান্যাল এবং অন্যান্য গবেষকরা অবশ্য কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় ভবিষ্যতের খনন কার্যে হয়তো কোনোদিন এই রহস্যের জট খুলবে। হয়তো কোনো নতুন লিপি বা প্রমাণ পাওয়া যাবে। হ্যাঁ, সেই আশাই রয়েছে। হয়তো বিহারগুলোর সঠিক পরিচয় জানা যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে তাম্রলিপ্তের একসময়ের এত বর্ণময় বৌদ্ধ কেন্দ্রগুলোর পরিচিতি আর তাদের সম্পূর্ণ ইতিহাস অনেকটাই কিন্তু অনুমান নির্ভর। আর সত্যি বলতে কি, বহুলাংশে অজানাই। এটা ইতিহাসের একটা অমীমাংসিত অধ্যায় হয়েই আছে। তাই যদি সংক্ষেপে বলি, তাম্রলিপ্তের এই হারিয়ে যাওয়া বিহারগুলোর গল্পটা কিন্তু বেশ জটিল একটা ঐতিহাসিক ধাঁধা। একদিকে যেমন ফাহিয়েন হিউয়েন সাংয়ের মতো তীর্থযাত্রীদের রেখে যাওয়া এত সমৃদ্ধ লিখিত বিবরণ, যা একটা বিশাল জমজমাট বৌদ্ধ কেন্দ্রের ছবি আঁকে, আর অন্যদিকে প্রত্নতাত্ত্বিক প্রমাণের এই অভাব, যা সেই ছবিটাকে পুরোপুরি সমর্থন করে না। ঠিক। এর সঙ্গে জুড়ে আছে রূপনারায়ণের মতো নদীর ভৌগোলিক খামখেয়ালিপনা, ধর্মীয় আর সাংস্কৃতিক বদল, আর অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতি থেকে অনেক কিছু হারিয়ে যাওয়া। সব মিলিয়ে এক সময়ের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দর আর বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রটি আজ একটা গভীর রহস্যে ঢাকা। আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। শুধু মাটি বা নদীর পলির নিচেই তো নয়, হয়তো সংস্কৃতির পরিবর্তন, ক্ষমতার পালাবদল বা স্রেফ আমাদের ভুলে যাওয়ার কারণে এরকম আরও কত ঐতিহাসিক স্থাপত্য বা জ্ঞানকেন্দ্র লোকচক্ষুর আড়ালে চলে গেছে বলুন তো, যারা হয়তো আজও নীরবে অপেক্ষা করছে আমাদের পুনরাবিষ্কারের জন্য। এই ভাবনাটা নিয়ে শেষ করছি আজ। নমস্কার। নমস্কার।